তো গুড মর্নিং আমার সমস্ত প্রিয় ছাত্ররা। তো বেশ কয়েকদিন একটি লম্বা বিরতির পর অনিবার্যত কারণবশত আবার হাজির হলাম তোমাদের সামনে তোমাদের অন্যতম টপিকস ম্যাথের লাভ ও ক্ষতি ও প্রফিট আর লস নিয়ে। তো পরীক্ষার যে লেভেলই হোক, তা পিএসসির কেপি কনস্টেবল, ডব্লিউবিপিএসসির আরআরবি এনটিপিসি গ্রুপ ডি অথবা মিসলেনিয়াস ফুড এসআই অথবা এসএসসি সিজিএল হোক, সমস্ত পরীক্ষার চ্যাপ্টারের পূর্ণ কভারেজ পেতে এর টাইপ ও লেভেলকে আস্তে আস্তে ধীরে ধীরে সম্পূর্ণতা কভারেজের দিকে আমরা চ্যাপ্টারকে কভার করব। কেমন? সেই সঙ্গে দেখব এর মৌলিক কনসেপ্টকে, আর কনসেপ্টের ভিত্তিতেই ম্যাথকে করব আমরা স্মার্টেস্ট পদ্ধতিতে। কেমন? তো আজ আর কথা না বাড়িয়ে ইন্ট্রোডাক্টরি পার্টে এর ম্যাথকে শুরু করার যে বেসিক কনসেপ্ট বা ক্লারিটি তা দিয়েই এর বেসিক পর্বের প্রাথমিক পর্বের চ্যাপ্টারকে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। কেমন? আমি চেষ্টা করব যাদের ম্যাথের জিরো কনসেপ্ট রয়েছে তারাও যেন প্রত্যেকটি ম্যাথ কি অনায়াসে আয়ত্ত করতে পারে, এবং এর ধীরে ধীরে লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে তারাও যেন সেই ম্যাথকে স্মার্টেস্টভাবে সমাধান করতে পারে, তার বেসিক অ্যাপ্রোচ আমার পক্ষ থেকে নেওয়ার। কেমন? তো দেখো, তো শুরু করছি আজকের ক্লাস প্রফিট অ্যান্ড লস। তো চ্যাপ্টারের শুরুতেই দেখব এর টার্মিনোলজিগত ব্যাখ্যাকে। কেমন? দেখো, তো প্রথমেই উঠে আসে লাভ ও ক্ষতি কি, বা ইংরেজিতে তাকেই বলবো আমরা প্রফিট অ্যান্ড লস। তো যদি তোমাকে প্রশ্ন করা হয় যে লাভ বা ক্ষতি বলতে কি, তা তুমি বলবে স্যার এর একটাই উত্তর, লাভ ক্ষতি আসলে একটি ট্রানজেকশন বা বিনিময় বা ব্যবসার ফলাফল। কি ফলাফল? একটি লেন এবং দেন, এই লেনদেনের ফলাফল। তো লেন আর দেন, লেন মানে নেওয়া, আর সেই নেওয়া যদি হয় অর্থের বিনিময় তার মানে হয় কেনা বা ক্রয়, আর দিতে হয় তার মূল্যকে, তারই নাম সেই ব্যবসার লেনদেনের লেনের থাকে ক্রয় মূল্য। আর দেওয়া অর্থের বিনিময়ে দেওয়া, তারই নাম বিক্রয়, তার মূল্য নির্ণয় করলে পাবো আমরা বিক্রয় মূল্য। তো একটি ট্রানজেকশনের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে অন্তর বা ফারাক, তারই নাম বা যে ফলাফল আসলে প্রফিট আর লস। ক্লিয়ার? দ্বিতীয় কনসেপ্ট, কখন প্রফিট কখন লস। তো সেই কনসেপ্টকে বোঝার আগেই আমরা যাব, দেখো এই বাংলা টার্মের থেকে ইংলিশ টার্মে নেব তার শর্টেস্ট ফর্ম। দেখো, ক্রয় মূল্য যার ইংরেজি মান কস্ট প্রাইস, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য নেব তার ইংলিশ টার্ম, আর তাকেই একদম শর্ট ফর্ম আপনারা লিখবো আমরা কস্ট প্রাইস অর্থাৎ সিপি, সেলিং প্রাইস অর্থাৎ এসপি। ক্লিয়ার? তো দেখো, তো ট্রানজেকশন বা বিনিময়ের কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ব্যবধান বা আউটকাম বা ফলাফল যদি হয় প্রফিট অ্যান্ড লস, তবে কখন প্রফিট কখন লস? যখনই ব্যবসায় কোনো কেনা দাম বিক্রিত দামের থেকে কম, অর্থাৎ বস্তুকে আমরা বিক্রি করব বেশি দামে, তারই যে ফলাফল তারই নাম হবে লাভ। আর যদি ঘটনাক্রমে সেই বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ছোট হয়, তারই আউটকাম দাঁড়াবে ক্ষতি। ক্লিয়ার? আর সেই মান আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, তো লাভ হবে তখনই যখনই আমরা পাবো আসলে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস গ্রেটার বা বড়, আর তারই মান নির্ণয় করব আসলে কিভাবে? এসপি মাইনাস সিপি। ক্লিয়ার? তারই নাম প্রফিট। যদি কখনো কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস ছোট হয়, অর্থাৎ কস্ট প্রাইস ইজ গ্রেটার দ্যান এসপি, তারই আউটকাম দাঁড়াবে ক্ষতি। আর তারই মান নির্ণয় করবো আমরা কিভাবে? বড়টির থেকে ছোটটা বাদ। বড় থাকবে তখন কস্ট প্রাইস, সেলিং প্রাইস হবে ছোট। ক্লিয়ার? দেখো, তো এর থেকেই পরবর্তী আল্টারেশন দেখবো আমরা। দেখো আসলে আর কি, তো যে কোনো দ্রব্যের দেখো কস্ট প্রাইস থাকে ফিক্স, অর্থাৎ কেনা দাম ব্যক্তি নির্দিষ্ট হারে রেখে কখনো তার থেকে বাড়িয়ে বিক্রি করে, কখনো আবার মজবুর তাকে সমহারে বা একই দামে বিক্রি করতে হয়,
আর কখনো বাজারের চাপে তাকে কম দামে বিক্রি করতে হয়। কেমন? তো দেখো, যে কোনো ট্রানজ্যাকশানের কস্ট প্রাইস ফিক্স, তার উপরে নির্ভর করবে যে তার আউটকাম বা ফলাফল, লাভ বা ক্ষতি কী হবে। কেমন? দেখো, তো যদি কোনো ব্যবসায় লাভ হয় সেক্ষেত্রে কস্ট প্রাইস, দেখো সেক্ষেত্রে কস্ট প্রাইস কী হবে, দেখো সেক্ষেত্রে কস্ট প্রাইস সমান সমান সেলিং প্রাইস নিশ্চয়ই বড় হবে যদি লাভ হয়। আর তার থেকে যখন আমরা প্রফিটকে বাদ দেব, এই দেখো কস্ট প্রাইস থেকে যদি প্রফিটকে বাদ দিই পাবো আমরা, সরি সেলিং প্রাইস থেকে যদি প্রফিটকে বাদ দিই পাবো আমরা কস্ট প্রাইস। কিন্তু যখন ক্ষতি হয়, ক্ষতি, তখন তো অলরেডি কস্ট প্রাইস বড়, রাইট? সেক্ষেত্রে কস্ট প্রাইস পাবো আমরা কিভাবে? দেখো, যে সেলিং প্রাইস হবে তার সাথে লস হবে যোগ। ভালো করে বুঝে নাও কনসেপ্ট। দেখো, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু প্রফিট বা পি। কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তার মানে বিক্রিত দাম ছোট, তারই ফলাফল আসলে লস। তাহলে আমরা বলতে পারি কস্ট প্রাইস কি? কস্ট প্রাইস ইকুয়াল টু আসলে কি? সেলিং প্রাইস আর লসের সমাহার, বিক্রিত দাম এবং যেটুকু ঘাটা খেয়েছে। বস্তুতে যখন লস, তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য তো ছোট, আর সেই ছোট হয়েছে কারণ তাতে খেয়েছে কিছু লস। সেই লসই যখন ভর্তুকি দেওয়া হয় সেলিং প্রাইসের সঙ্গে, তারই মান হয় কস্ট প্রাইস। অর্থাৎ যখন লস হবে সেই লস আর সেলিং প্রাইসের ফলাফল হবে কস্ট প্রাইস, আর যখন লাভ হবে সেই বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে পাবো আমরা কস্ট প্রাইস। ক্লিয়ার? বেস্ট কনসেপ্টকে বোঝার পর দেখবো আমরা পরবর্তী কনসেপ্ট। দেখো দেখো তো একটি ব্যবসায় ক্রয় বা বিক্রয় কখনো এক দামে হয় না। ক্লিয়ার? দেখো, একটি ব্যবসায় বা ট্রানজেকশনে থাকে দুই পার্টি, এক তো সেলার বা বিক্রেতা, আর থাকে কাস্টমার বা ক্রেতা। ক্লিয়ার? তো সেলার চায় তার দ্রব্য কিছুকে বাড়িয়ে লিখতে, কিছু একটা হারে বাড়িয়ে রাখতে, আর কাস্টমার চায় তার যে দামে ফিক্স করা আছে তার থেকে কিছু মাইনাস করতে একটা নির্দিষ্ট হারে। তো দুজনের টেন্ডেন্সি সম্পূর্ণ উল্টো, রাইট? তো উভয়কে যদি এই কন্ডিশন মেনে চলতে হয় যে একজন কিছু প্রফিটও পাবে আর একজন কিছু কমও পাবে, তাহলে এর মাঝামাঝি কোনো একটা দামের তখনই জন্ম নেয় যা আসলে সেলার ক্রিয়েট করে কিছু বাড়িয়ে, যা সে ফিক্স করে ফিক্স প্রাইস বা মার্কেট প্রাইস। ক্লিয়ার? যেখানে বিক্রেতা তার দ্রব্যের কিছু দাম বাড়িয়ে ফিক্স করে তার ফিক্স প্রাইস বা ধার্য মূল্য, আর যখন কাস্টমার ডিমান্ড করে কিছু কম নিতে, তখন সে সেই মার্কেট প্রাইসের হার থেকে কিছু ডিডাকশন দেয় একটা নির্দিষ্ট হারে, তারই নাম আসলে ছাড় বা ডিসকাউন্ট। ক্লিয়ার? আর মার্কেট প্রাইস তৈরি হয় একটা নির্দিষ্ট মার্কআপ বাড়িয়ে। ক্লিয়ার? কি করে? বৃদ্ধি করে। কার উপরে? কস্ট প্রাইসের উপরে। আর কাস্টমার পায় ফাইনাল সেলিং প্রাইস। তো বস্তুর কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মাঝখানে কোনো এক জায়গায় জন্ম নেয় মার্কেট প্রাইস বা ফিক্সড প্রাইসের। কস্ট প্রাইসের পর নির্ধারণ করে ফিক্সড হয় তার মার্কেট প্রাইস, আর সেই মার্কেট প্রাইস থেকে ডিডাকশনের মাধ্যমে তৈরি হয় ফাইনাল সেলিং প্রাইস। অতএব মার্ক আপ পার্সেন্টেজ বৃদ্ধি পায় কস্ট প্রাইসের উপর, এবং ডিসকাউন্ট অলওয়েজ বিবেচিত হয় মার্কেট প্রাইসের উপর। তো 2 নম্বর কনসেপ্ট ক্লিয়ার? দেখো, যাব চ্যাপ্টারকে আয়ত্ত করার তৃতীয় বা থার্ড কনসেপ্টকে। দেখো, তো থার্ড কনসেপ্টকে বলার আগে একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বলবো। দেখো, এই যাবৎকাল যা শিখলাম তার ভিত্তিতে তৃতীয় কনসেপ্ট, একটি বস্তুর কস্ট প্রাইস 500 টাকা, সেই বস্তু বিক্রিত হয়েছে একটা সেলিং প্রাইসে যা কিছুটা বাড়িয়ে কি 500
80 টাকা। দেখতে পাচ্ছি কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস গ্রেটার, অতএব এর ফলাফল হবে প্রফিট, রাইট? ভালো করে বুঝবে, এর ডিফারেন্স কত? 80, রাইট? অতএব প্রফিট পাবো আমরা 80 টাকা। ক্লিয়ার? অপরদিকে এ একটি A1 ব্যক্তি, আবার B1 ব্যক্তির সাপোজ কস্ট প্রাইস 200 টাকা, কিন্তু সে দ্রব্যে বিক্রি করেছে 320 টাকায়, সে বেশি বিক্রি করেছে কত? 120 টাকা। ক্লিয়ার? দেখো, অতএব প্রফিট পাবো আমরা সেক্ষেত্রে 120 টাকা। ক্লিয়ার? দেখো, তো দেখতে পাচ্ছি যে কম পুঁজি এবং বেশি পুঁজি হলেই যে সর্বদা প্রফিট পুঁজির উপর ডিপেন্ড করবে তা কিন্তু নয়, কস্ট প্রাইসের উপর নয়। দেখতে পাচ্ছি সেলিং প্রাইসের আর কস্ট প্রাইসের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধান B2-র ক্ষেত্রে অনেক বেশি, তাই না? তো এর থেকে আমরা উভয়ের প্রফিটের হার নির্ণয় থেকে তুলনা করতে পারি কার প্রফিট আসলে বেশি, কার প্রফিট কম। তো সেক্ষেত্রে করতে হবে আমাদের কস্ট প্রাইসের সমান হার তুলনা, অর্থাৎ দুজনের আলাদা আলাদা কস্ট প্রাইস থাকলে কার লাভ বেশি কার ক্ষতি বেশি সেটা নির্ণয় করা ইম্পসিবল। তো সেক্ষেত্রে কস্ট প্রাইসকে করতে হয় তুলনা, আর সেই তুলনাই করতে হয় শয়ের ভিত্তিতে সর্বজন বিদিতভাবে। অতএব লাভ বা ক্ষতি শয়ের নিরিখে বা কস্ট প্রাইসকে শয়ের তুলনায়, দেখো প্রফিট হয় 80 টাকা, অর্থাৎ 500 টাকায় প্রফিট হয় 80 টাকা, যদি একে 5 দিয়ে ভাগ দিই পাবো আমরা 100 টাকায় 16 টাকা। ক্লিয়ার? 200 টাকায় 120 টাকা প্রফিট, যদি 100 টাকায় সেই বিবেচনা করি পাবো 60 টাকা। ক্লিয়ার? দেখতে পাচ্ছি বি এর নিরিখে যখন কস্ট প্রাইস 100 টাকা তার প্রফিট 60 টাকা, এর নিরিখে যখন কস্ট প্রাইস 100 টাকা তার প্রফিট 16 টাকা। ক্লিয়ার? অতএব উভয়ের ক্ষেত্রে একজন শয়ের নিরিখে পাচ্ছে 16 টাকা, অপরজন পাচ্ছে শয়ের নিরিখে 60 টাকা। ক্লিয়ার? অতএব দেখতে পাচ্ছি একই বেসের সাপেক্ষে উভয়ের প্রফিটের যে হার তা দ্বিতীয় ব্যক্তির বেশি। ক্লিয়ার? তো এর থেকেই জন্ম নেয় লাভ বা ক্ষতির হার নির্ণয়, আর সেই হার নির্ণীত হয় শয়ের ভিত্তিতে। ক্লিয়ার? অতএব যে কোনো ক্ষেত্রেই শতকরায় লাভ বা ক্ষতি নির্ণয় আসলে আর কিছুই নয়, কস্ট প্রাইসকে 100-র সাথে তুলনা করা। ক্লিয়ার? দেখো, তো সেই বা লাভ বা ক্ষতির হার শতকরায় নির্ণয়ের ক্ষেত্রে দেখো, শতকরায় সেই লাভ বা ক্ষতি নির্ণয় আসলে কস্ট প্রাইস বরাবর 100, আর তার থেকে যে প্রফিট, সেই প্রফিটই আসলে প্রফিট বাই কস্ট প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইসকে 100-র সাথে তুলনা করে প্রফিট, তাকেই আমরা প্রফিট পার্সেন্টেজ লিখি। ক্লিয়ার? তাকেই আমরা শতকরায় লাভ বা ক্ষতির হার নির্ণয় করব। কেমন? দেখো, তো দেখলে পরবর্তী কনসেপ্ট। এইবার ম্যাথকে ফাস্ট এবং সুইফট করার জন্য, চ্যাপ্টারের সমস্ত ম্যাথকে অনায়াসে করার জন্য এই যে লাভ ক্ষতির হার নির্ণয় কখনো করতে হবে সিম্পল ডিজিটে, কখনো বা পূর্ণ সংখ্যায়, কখনো বা দশমিক সংখ্যায়, আবার কখনো বা এই হার থেকেও আমরা নির্ণয় করতে পারি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস অনুপাতকে, তাদের পূর্ণ মানকে, তাদের ডিফারেন্সকে, এভরিথিং। তো দেখো, ছোট্ট একটি অ্যানালাইজ, যে শতকরার ভগ্নাংশে পরিবর্তন বা ফ্র্যাকশনাল ভ্যালু নির্ণয় করা। অলরেডি পার্সেন্টেজ চ্যাপ্টারেও তোমাদের এই ফ্র্যাকশনাল চার্ট দিয়ে শতকরায় মান নির্ণয়, তার ফ্র্যাকশনাল ভ্যালু নির্ণয় শিখিয়েছি। এক্ষেত্রেও একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। তবে খেয়াল রাখবে, যার যত এই ফ্র্যাকশনাল কনভার্সন, ডেসিমাল টু মিক্সড, মিক্সড টু 100, যে যত সহজভাবে করতে পারবে তার ম্যাথ তত ইজিলি, তত
তত সহজতর হবে। ক্লিয়ার? তো দেখো ছোট্ট একটি উদাহরণের মাধ্যমেই আমি শুরু করবো আজকের ধারাবাহিক ম্যাথগুলিকে বেসিক থেকে। কেমন? দেখো, তো যদি বলা থাকে, সাপোজ একটি উদাহরণ নাও, যদি বলা থাকে 20% প্রফিট, আর প্রফিট বা লাভ বা লস যাই হোক সর্বদা নির্মিত হবে কস্ট প্রাইসের উপর। তো 20%-এর ফ্র্যাকশনের ভ্যালু পাবো আমরা 1/5, সেক্ষেত্রে 5 ইউনিট হবে কস্ট প্রাইস আর প্রফিট হবে 1 ইউনিট। ক্লিয়ার? অতএব সেলিং প্রাইস পাবো, আমরা জানি সেলিং প্রাইস সমান কস্ট প্রাইস প্লাস প্রফিট ইকুয়াল টু 6 ইউনিট। ক্লিয়ার? দেখো, যদি বলা থাকতো যে 16.23% লস, কিভাবে কনভার্সন দেবো তাকে? তো 16.23%কে আমরা জানি 1/6, আর তা হয়েছে লস, লস, এটা লস। অর্থাৎ কস্ট প্রাইস যদি হয় 6 ইউনিট, সেখানে লস আছে 1 ইউনিট, রাইট? 6 থেকে 1 ঘাটা হয়ে আমরা কস্ট প্রাইস আর সেলিং প্রাইসকে পাবো আসলে কি? কস্ট প্রাইস যখন 6 টাকা, সেলিং প্রাইস হবে তখন 5 টাকা। ক্লিয়ার? দিস ইজ সিপি আর দিস ইজ লস। ক্লিয়ার? দেখো, তো পূর্ণ সংখ্যায় থাক আর মিশ্র ভগ্নাংশে থাক আর দশমিকেই থাক, সবসময় এই ফ্র্যাকশনকে শতকরায় পরিবর্তন এবং শতকরা থেকে ফ্র্যাকশন পরিবর্তন তোমাদেরকে বেশ করে মুখস্থ করে নিতে হবে। কেমন? দেখো, আর এর বেশি তো কোনো ব্যাপার না। তোমাদের এই ফ্র্যাকশনাল মান মুখস্থ করার জন্য 1-2-এর দরকার নেই, 1-3-এর দরকার নেই, 1-4-এর দরকার নেই, 1-5-এর দরকার নেই, থাকছে তো শুধু 1/6। দেখো, তার আবার দুটো মান অনলি, 1/6 16.2-3, অথবা দশমিকে বললে 6.66, 16.66। আর লাগে কি? দেখো, 5/6, 1/6 পরে 2/6 ইকুয়াল টু জানো 3/6 হাফ, 4/6 জানো, শুধু লাগে 1/6-এর ক্ষেত্রে 1/6 আর 5/6। তো এর শর্টকাট রুল রয়েছে। দেখো, 1/6 যদি হয় 16.2-3, তো 5/6 মানে কি? আসলে 100 থেকে এইটুকু মাইনাস, তাই? অতএব 5/6 কি? 100 মাইনাস 16.2-3। আর এই মাইনাস করার শর্টকাট পদ্ধতি, এই যে 16 আছে, 1 বাড়িয়ে মাইনাস করবে। কেমন? 17 পাবে কত? দেখো, 83। আর যে 1 বাড়িয়ে নিলে সেই 1 থেকে 2-3 বিয়োগ পাবে 1/3। ক্লিয়ার? দেখো, 1/6 5/6, 6-এর ক্ষেত্রে এই 7 তেমন করে ইম্পর্টেন্স নেই, আসে তোমাদের 1/8, আর 1/8 হচ্ছে 12.5, বা যেভাবেই লেখো। তো 12.5-এর নামটা ধরে মুখস্থ করে নেবে। যেমন 12.5 একবারে 12.5, 2 বারে 25, 3 বারে 37, 4 বারে 50, 5 বারে 62। ঠিক এইভাবে মুখস্থ করে নেবে। কেমন? দেখো, তো 1/8, 1/9, জেনারেলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওনার 1/9 আর 1/11। এ তো বৈপরীত্যমূলক, একে অপরের ইন্টার রিলেশনস। 1/9 ইকুয়াল টু 11/1/9, আর 1/11 ইকুয়াল টু 9/1/11। খেয়াল রাখবে, 1/9 আর 1/11 অলওয়েজ এই লাস্টে যে মান, দিস ইজ দ্য ফ্র্যাকশনাল মান। দেখো, তো যদি আমি বলি, একবার একটু মুছে নি, দেখো, ক্লিয়ার? দেখো, দেখো, এ খুব ইজি ম্যাটার। 1/11 যদি হয় 9/1/11, খেয়াল করো, তাহলে 7/11 কি হবে আসলে? তো 7-9 63, আর 7/11। ক্লিয়ার? দেখো, এই যে 7/11, এখানেও 7/11, শুধু 9-এর বাড়তি গুণিতক গুণ হয়। ঠিক সেম কেস 1/9-এর ক্ষেত্রে। খেয়াল করো, খেয়াল করো, 1/9-এর ফ্র্যাকশন ভ্যালু তো ঠিক ওইভাবেই করবে। যদি 8/9 করি আমি, 8/9, তার মান হবে আসলে 8/9। তার আগে যতই থাক দেখার প্রয়োজন পড়ে না। বুঝতে পারলে? তো একবার তোমরা একদম অনায়াসে 1-20 পর্যন্ত সমস্ত ফ্র্যাকশনকে
ভগ্নাংশকে ফ্র্যাকশনে কনভার্সন নিজেরা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে, দেখবে একদম অনায়াসেই তোমরা যে কোনো ম্যাথকেই খুব সেকেন্ডেই কনভার্সন করে উত্তর করতে পারছো। তো চলো এই বেসিক কনসেপ্টের মাধ্যমে এরপরে চ্যাপ্টারের লেভেল বা টাইপ অনুযায়ী বা ধীরে ধীরে তার কনসেপচুয়াল ক্লারিটিকে প্রত্যেকটি ম্যাথকে সমাধান করব। আজ ইন্ট্রোডাকশন পর্বে আর দেরি না করে চলো কয়েকটি ম্যাথের দেখে নিই এর উদাহরণ। প্রথমেই দেখব আমরা আসলে কি শতকরায় মান নির্ণয়, প্রফিট বা লসকে কেমন। প্রথম কনসেপ্ট আসে লাভ বা ক্ষতির হার নির্ণয়, আর সেই হার হয় শয়ে বা শতকের নিরিখে। আর সেই শয়ের হার নির্ণয়ের বিভিন্ন কলাকৌশল বিভিন্ন ম্যাথের মাধ্যমে দেখবো আমরা একের পর এক কেমন। তো দেখো শুরু করে আজকে আমাদের প্রথম ম্যাথকে। দেখো দেখো তো ম্যাথ নাম্বার 1, the cost price of an article is rupees 3,800 টাকা এবং the selling price is 5,738 টাকা, then the find the gain percentage। অর্থাৎ বস্তুর ক্রয় মূল্য যদি হয় 3,800 টাকা এবং বিক্রয় মূল্য হয় 5,700 টাকা, তবে দ্রব্যটিতে লাভের শতকরা হার কত। প্রথম ম্যাথ আমি একদম বেসিকভাবে বোঝাই। দেখো তো ক্রয় মূল্য বা কস্ট প্রাইস 3,800 টাকা, সেলিং প্রাইস 5,800 টাকা। অবশ্যই কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বড়, প্রফিট হবে, বলাও আছে গেইন, রাইট। তো তোমরা জেনারেলি ম্যাথকে করো কিভাবে, দেখো তোমরা প্রথমে নির্ণয় করো প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাই এখানে পাবো আসলে কি, দেখো 5,738 মাইনাস 3,800, ফলাফল কত 1,938। দিস ইজ দ্য প্রফিট। এবার প্রফিটের হার নির্ণয় করতে গেলে তোমরা বলবে যে এই প্রফিট আসলে হয়েছে কস্ট প্রাইসের উপরে, রাইট। আর সেই কস্ট প্রাইস আসলে 3,800 টাকা, আর তারই যখন প্রফিট পার্সেন্টেজ নির্ণয় করবে তাকে 100 দিয়ে গুণ করো, ছোট করো। 19 2 38, 19 1 0, 19 2 38, 2 দিয়ে কাটলে 51। অতএব ফাইনাল প্রফিট পার্সেন্টেজ পাবে 51%। ডি ইজ ইউর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দিস ইজ দ্য বেসিক অ্যাপ্রোচ তোমরা জেনারেলি করে থাকো। অর্থাৎ মূল সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ যে প্রফিট বেরোবে তাই কস্ট প্রাইসের উপর বসিয়ে 100 দিয়ে গুণ করে শতকরা মান নির্ণয়। দেখো তো ম্যাথকে করার বিভিন্ন অ্যাপ্রোচ ম্যাথকে সহজই বানায়, বোধগম্যতা বাড়ায়, সুইপনেস করে, কেমন। তো দেখো আমরা বলেছিলাম যে কস্ট প্রাইসকে 100 সাথে তুলনা করেই বেরোয় তার শতকরা মান। তো দেখো এবার ম্যাথকে আমরা আরো কত সিম্পলিফাইড ভাবে করতে পারি। দেখো দেখো তো দেখতে পাচ্ছি ম্যাথে দেওয়া আছে কস্ট প্রাইস কত 3,800 টাকা, দেওয়া আছে সেলিং প্রাইস কত 5,738 টাকা। ভেরি গুড। দেখো তো কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের এই যে মান, এর মধ্যাকার যে ডিফারেন্স সেটাই তো আসলে প্রফিট বা লস। তো কস্ট প্রাইসের উপরে সেই ডিফারেন্স কত বা সেলিং প্রাইসের মধ্যে সেই ডিফারেন্সের নিহিত মান কত, যদি আমরা সেটা নির্ণয় করতে পারি তাহলে অনায়াসে দেখে উত্তর করতে পারি, কেমন। তো দেখো তো ম্যাথকে এই ফরম্যাটে একবার সিম্পলিফাই করে দেখি কি দাঁড়ায় তার ফলাফল। দেখো চলো তো কস্ট প্রাইস আর সেলিং প্রাইসকে সিম্পলিফাই করে ছোট করতে চেষ্টা করি। চলো তো চলো 19 দিয়ে কাটি, 19 2 38 ডবল 0, 3 19 57, একবার 0, 19 2 38, আবার 2 দিয়ে কেটে ছোট করব, পাবো 100, পাবো 151। দেখো কস্ট প্রাইস যদি হয় 100, সেলিং প্রাইস হবে 151। আর সেলিং প্রাইস মানে কি, কস্ট প্রাইস প্লাস প্রফিট 51 ज़्यादा, 51 ইজ योर आंसर। ক্লিয়ার? তো এইভাবেই প্রত্যেকটি ম্যাথের সমাধান আরো সহজতরভাবে আমরা দেখব বিভিন্ন ডাইভার্সিভ অ্যাঙ্গেলে, কেমন। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যাও পরবর্তী ম্যাথে, কেমন। দেখো চলো দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 1080 এবং 960, দেন লস পার্সেন্টেজ কত। একটি নিবদ্ধের ক্রয় মূল্য এবং
বিক্রয় মূল্যের অনুপাত 1080 এবং 960। দ্রব্যটির উপর ক্ষতির শতাংশ কত? তো চলো করি একবার আমরা। দেওয়া আছে কস্ট প্রাইস কত, 1080, আর অনুপাতে লেখা রয়েছে তার মান সেলিং প্রাইসের কত, 960। জাস্ট কিচ্ছু নয়, ছোট করো, 0 তে 0 ক্যান্সেল আউট, কাটো, 12 দিয়ে কাটো, 8 12 96, 9 12 108, ডিফারেন্স কত, 1। কস্ট প্রাইস কত, বলো 9, তাহলে প্রফিট কত, 1/9। 1/9 মিনস 11 পূর্ণ 1/9, দ্যাট ইজ 111%, মাঝখানে দশমিক। এই ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? যাব পরবর্তী ম্যাথে। তাহলে দেখো, ইফ দ্য কস্ট প্রাইস অফ 750 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 625 আর্টিকেল, দেন প্রফিট বা লস পার্সেন্টেজ কত? দেখো, পার্সেন্টেজ বা শতকরা মান নির্ণয়, কিন্তু কনসেপ্ট আলাদা, অর্থাৎ ভাষাগত ম্যাথ আলাদা। তো চলো করি এর ম্যাথ কি। একদম যা দেওয়া আছে সেইভাবে লিখলেই ম্যাথকে সেকেন্ডে সমাধান হবে। দেখো, যদি 750টি নিবদ্ধের মূল্য, ক্রয় মূল্য, দ্য কস্ট প্রাইস অফ 750 আর্টিকেল, দেখো তো দেওয়া আছে কস্ট প্রাইস অফ মানে এর গুণ 750টি আর্টিকেল যে দাম, তা সেলিং প্রাইস এর কত হবে, তা 625টি দ্রব্যের সমান। 625টি দ্রব্যের যা সেলিং প্রাইস তা ইকুয়াল টু হবে 750টি দ্রব্যের কস্ট প্রাইসের সমান। একদম সিম্পলভাবে করতে পারি আমরা থেকে। দেখো, উভয় পাশে সমান সমানের উভয় পাশে আমরা লিখতে পারি কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস সমান সমান 625, এই 750 নিচে গিয়ে করো ছোট, 25 দিয়ে কটো, 25 25 625, 750কে কাটো, 3 25 75, সাথে 0, আবার ছোট করো, 5 5 25, 5 6 30। এবার বলো, কস্ট প্রাইস যদি হয় 5, সেলিং প্রাইস যদি হয় 6, তাহলে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস 1 ইউনিট বড়, আর প্রফিট বলো কস্টের উপরে হয়, দ্যাট ইজ 5-এর উপরে 1/5, 20% ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? তো চলো এর আরেকটা ম্যাথকে দেখি, আশা করি তোমাদের আরো সহজতর ইজি হয়ে যাবে ম্যাথ। কেমন? দেখো, তো ইফ দ্য সেলিং প্রাইস অফ 25,000 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 27,500 আর্টিকেল, দেন দ্য প্রফিট বা গেইন লস পার্সেন্টেজ ইজ। তো যা লেখা রয়েছে একদম তাই লিখবো আমরা ম্যাথে। দেখো দেখো, বলেছে সেলিং প্রাইস অফ 2500 আর্টিকেলস, তো সেলিং প্রাইস অফ মানে গুণ এর কত, 2500 আর্টিকেল, ইকুয়াল টু কস্ট প্রাইস অফ মানে এর কত, 27500 আর্টিকেল। একদম সহজভাবে উভয় সমান সমানের উভয় পাশে আমরা লিখতে পারি সেলিং প্রাইস, উপর থেকে পাশ থেকে কস্ট প্রাইসকে টেনে আনলাম, ও পাশে কত 27500, বাই পাশ থেকে 25 নিয়ে 000। অতএব সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস পাবো আমরা 2020 আউট। যদি 25 দিয়ে কাটি তো 10 25 250, আর 8 আর 3 11, 11 25 275, রাইট? অতএব সেলিং প্রাইস যদি হয় 11 ইউনিট, কস্ট প্রাইস হয় 10 ইউনিট, ডিফারেন্স 1 ইউনিট। কস্ট প্রাইস কত, 10 বা 10, অতএব 1/10, 10% ইজ ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো চলো যাব পরবর্তী টাইপসকের শতকরার মান নির্ণয়। কেমন? দেখো, এ পারসন বাইস 90 kg of sugar and sells it at a profit of as much as money he paid for 30 kgs. His profit percentage কত? একজন ব্যক্তি 90 কেজি চিনি ক্রয় করেন এবং 30 কেজি চিনির জন্য যতটা অর্থ প্রদান করেন ততটা লাভে বিক্রি করেন, তার লাভের শতাংশ বা শতকরা মান কত? দেখো, শুধু ভাষাগত পার্থক্য। তো এই ভাষাগত পার্থক্যকে একদম সহজ করতে আমরা অনুমান করে নেব। দেখো, মনে করি আমরা জাস্ট
একটা অনুমান করার সঙ্গে সঙ্গে ম্যাথ হয়ে যাবে ইজি। দেখো, মনে করি যে সুগারের প্রতি কেজির দাম প্রতি টাকা মিনস 1 টাকা। অতএব সুগার বিক্রি হবে চিনি, চিনির দাম চিলির হয়ে গেল আবার কি 1 টাকা পার কেজি। ব্যাস, ম্যাথ খতম। অতএব 90 কেজি চিনির ক্রয় মূল্য 90 টাকা এবং 30 কেজির জন্য যতটা অর্থ প্রদান করেন, অর্থাৎ 30 কেজি যত দিয়ে কেনেন, 30 কেজি 30 টাকা দিয়ে কিনেছে, তাই লাভ করেন। অর্থাৎ মোট কেনা দাম, মোট কস্ট প্রাইস ইকুয়াল টু 90 কেজির 90 টাকা, আর তাতে প্রফিট করেন কত, 30 কেজির কেনা দাম 30 টাকা। আরে 1/3 ইকুয়াল টু কত, 33.13%, অথবা 33.33% ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? খুবই সহজ ম্যাথ, বেসিক কনসেপ্ট, বেসিক শুরু করছি, আস্তে আস্তে লেভেল বাড়বে। দেখো, চলো। আফটার সেলিং 81 মিটার ক্লথস, এ ম্যান আর্নস প্রফিট অফ কস্ট প্রাইস অফ 9 মিটার ক্লথস, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। 81 মিটার কাপড় বিক্রি করার পর একজন ব্যক্তি 9 মিটার কাপড়ের ক্রয় মূল্য লাভ করেন, তার লাভের শতকরা হার কত? রাইট, সেম ম্যাথ। তো মনে করি সে 81 মিটার কাপড়ের দাম 81 টাকা, আর সেই 9 মিটার কাপড়ের দাম 9 টাকা। অতএব তিনি লাভ করেছে 81-তে 9, আর কিছুই নয়। অতএব কস্ট প্রাইস ইকুয়াল টু 81, আর তাতে প্রফিট ইকুয়াল টু 9, রাইট? অতএব 9 9 81 1 9, দ্যাট ইজ 11.11% ইজ ইউর অ্যান্সার। বাত খতম, ইজি ম্যাথ। ঠিক আছে, একই কনসেপ্ট, একই ম্যাথ। এইসব ম্যাথকে তোমরা মৌখিকভাবে সমাধান দিতে পারো, বাস শুধু ভাষাকে যদি একটু কনসেপচুয়াল ক্লিয়ার করতে পারো। কেমন? দেখো তো, নেক্সট দেখো 7 নম্বর ম্যাথ, পড়ো তোমরা নিজেরাই। আফটার সেলিং 72 আর্টিকেলস, এ ম্যান আর্নস প্রফিট অফ সেলিং প্রাইস অফ 9 আর্টিকেলস, ক্যালকুলেট দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। একবার পড়ে নাও বাংলাটা। দেখো, এতক্ষণ যে ম্যাথ করেছো তার থেকে এই ম্যাথের ডিফারেন্স কি? খেয়াল করো, এতক্ষণ যে লাভ বা প্রফিট তোমরা দেখেছো সেটা ছিল সর্বদা কস্ট প্রাইসের উপর বা কেনা দামের উপর। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ওই ব্যক্তি 72টি আর্টিকেল বিক্রি করার পর ওই ব্যক্তি 9টির বিক্রয় মূল্য লাভ করেছে। কি বিক্রয় মূল্য? দেন ক্যালকুলেট দ্য প্রফিট আর লস পার্সেন্টেজ অরিজিনালি, অর্থাৎ কস্ট প্রাইসের উপরে কত। ক্লিয়ার? তো ম্যাথ একই, কনসেপ্ট একই, শুধু ভাষা আর কনসেপ্টকে একটু আলাদাভাবে ভাবলেই হয়ে যাবে। ব্যাস, কি ভাববে সেটা? তার কলো কি? তার কলো এই ম্যাথে প্রফিট দেওয়া রয়েছে সেলিং প্রাইসের উপর। তো ম্যাথকে তুমি ধরবে জাস্ট 72টি দ্রব্যের সেলিং প্রাইস ইকুয়াল টু 72 টাকা, অর্থাৎ দ্রব্য প্রতি 1 টাকা, অর্থাৎ 1 টাকা প্রতি দ্রব্য, 1 রুপিস পার পিস। বাস, এতক্ষণ ধরেছিলে কস্ট প্রাইসকে, সেলিং প্রাইসে প্রফিট দেওয়া রয়েছে, ধরবে সেলিং প্রাইস। ক্লিয়ার কনসেপ্ট? চলো, 72টির দাম 72 টাকা, বিক্রি আর লাভ করেছে 9 টাকা। দেখবো তার কিভাবে সমাধান। দেখো তো, 72টি দ্রব্যের সেলিং প্রাইস ইকুয়াল টু 72 টাকা, আর তাতে করেছে প্রফিট কত? 9 টাকা। ক্লিয়ার? ছোট করো, 1/8 বলো। প্রফিট যদি হয় 1 টাকা, সেলিং প্রাইস 8 টাকা, আর আমরা জানি কি, তাহলে কস্ট প্রাইস ইকুয়াল টু কত? দেখো, সেলিং প্রাইস 8 টাকা, তাতে রয়েছে প্রফিট 1 টাকা, তো অবশ্যই প্রফিট কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তবেই তো হয় প্রফিট, তাই না?
তো সেলিং প্রাইস থেকে যদি আমরা 1 টাকা ঘাটিয়ে দিই কস্ট প্রাইস 7 টাকা, ক্লিয়ার। আর তাতে হয়েছে প্রফিট 1 টাকা। অর্থাৎ 1/7 ইজ দ্য রিয়েল মান, আর 1/7 ফ্র্যাকশনাল ভ্যালু থেকে যদি এই পার্সেন্টেজে 1/7 ইকুয়াল টু কত, 14.2/7 দশমিক মান, দ্যাট ইজ 14.29%। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এতক্ষণ করেছিলে কস্ট প্রাইসের, এবার সেলিং প্রাইস দেখো। 72টি দ্রব্যের সেলিং প্রাইস 72 টাকা, তাতে প্রফিট করেছে 9 টাকা। আর আমরা জানি কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস কি, কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস প্রফিট, তবে তো হয় কস্ট প্রাইস। কনসেপ্ট আমি আগেও বুঝেছিলাম। তো 8 টাকা মাইনাস 1 টাকা, দেখো পাবো কস্ট প্রাইস 7 টাকা, আর প্রকৃত প্রফিট পাবো 1/7, 14.2/7 দশমিক মান 14.29%। তো যাবো তাহলে পরবর্তী ম্যাথে, কেমন? দেখো, A man sells his article at 16.23% profit on selling price. Find its actual profit. একজন ব্যক্তি তার নিবন্ধ বিক্রয় মূল্যের 16.23% লাভ করেন বিক্রয় মূল্যের উপর, তবে তার প্রকৃত লাভ কত? জাস্ট দেখতে পাচ্ছি একে তো লাভ দেওয়া বিক্রয় মূল্যের উপর, দ্বিতীয় ক্ষেত্রে তা আবার কিনা পূর্ণ আবার মিশ্র ভগ্নাংশের যুক্তপদ। তো এই মিশ্র ভগ্নাংশকেই আমরা একদম সিম্পলিফাইড করে ফ্র্যাকশনাল ভ্যালু বের করে সঙ্গে সঙ্গে দিতে পারি তার অ্যান্সার। দেখো তো কিভাবে করবো সমাধান, দেখো দেখতে পাচ্ছি 16.23% প্রফিট, কি প্রফিট, তাই তো, প্লাস প্রফিট। তো 16.23% এই ফ্র্যাকশনাল ভ্যালু আমরা কত পাবো? 1/6, রাইট, প্লাস 1/6 দেওয়া ছিল সেলিং প্রাইসের উপরে। তো 6 টাকা যদি হয় সেলিং প্রাইস, 1 টাকা হবে তার প্রফিট। ক্লিয়ার? অতএব কস্ট প্রাইস পাবো আমরা কত? সেলিং প্রাইস থেকে প্রফিট বাদ দিলে 5 টাকা, আর এই প্রফিট আর কিছু নাই 1 টাকা। 1/5 is the profit, that is 20% is your answer. Clear? তো যাবো তাহলে পরবর্তী ম্যাথে। দেখো, if the gain is 3/7 of the selling price, then the gain percentage is, দেখো ভালো করে বোঝো, লাভ যদি বিক্রয় মূল্যের 3/7 হয়, তাহলে লাভের শতাংশ বা শতকরা মান কত? কি বলেছে? যেভাবে বলেছে সেভাবে উত্তর দাও। লাভ বিক্রয় মূল্য 3/7, তো লিখে ফেলো লাভ আসলে কি বিক্রয় মূল্যের 3/7, অর্থাৎ লাভ যদি হয় 3 ইউনিট, বিক্রয় মূল্য হবে 7 ইউনিট। ক্লিয়ার? অর্থাৎ আসলে বলা আছে লাভ আসলে 3/7, কার নিরিখে? সেলিং প্রাইসের নিরিখে। ক্লিয়ার? অর্থাৎ সেলিং প্রাইস যদি 7 ইউনিট হয়, প্রফিট হবে 3 ইউনিট। ক্লিয়ার? তাহলে সেলিং প্রাইসের মধ্যেই থাকে প্রফিট, আর সেই প্রফিট বাদ দিলে পারে আমরা পাবো কস্ট প্রাইস ইকুয়াল টু 4 ইউনিট। ক্লিয়ার? দেখো 7 থেকে 3 বাদ দিলে পাবো আমরা 4 ইউনিট কস্ট প্রাইস, আর প্রফিট তো সেই 3 ইউনিট। অতএব ফাইনাল প্রফিট হবে 3/4, দ্যাট ইজ কোথায়? 75% ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? তো এমনিতে সেশন লম্বা হয়ে গেছে, তো আজ ইন্ট্রোডাক্টরি পর্বে এই পর্যন্তই থাক। পরবর্তী ধারাবাহিকতার ম্যাথ বা টাইপস বা লেভেল অনুযায়ী দেখছি আমার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো আর সাকসেস হাতের মুঠোয় করতে থাকো। অল দ্য বেস্ট, গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কেমন? অল দ্য বেস্ট।